আসসালামু আলাইকুম। পিরামিডের উপর আমাদের পর্ব শুরু হলো। ঠিক কয়টা পর্ব হবে এটা আমি জানি না। আর পিরামিড নিয়ে বিশ্বে কথা অনেক আছে। অনেক। আমরা অনেকেই ছোটবেলায় এটা পড়েছি। আমার মনে পড়ে না ভালো যে আমার মনে হয় 7 এ একটি অ্যা পর্ব ছিল। ছিল, পার্ট ছিল। 7 এ একটি পার্ট ছিল পিরামিডের উপর। এখন নানান বই পুস্তক আমরা সবাই পড়তেছি ছোট থেকে বড় হচ্ছি। ছোটকালে যেভাবে পড়ি ওভাবে তো আর আমাদের সেই বিষয়টা ধরা পড়ে না। এখন গবেষণায় যতটুকু দেখা গেল, যার যে গবেষণা যে যেভাবে দেখলেন, আমিও দেখলাম। আমার যেটা গাণিতিক যে বিষয়াবলী এখানে জড়িত, আমি সেটা উদ্ধার করবার চেষ্টা করেছি। আ কোনটি সঠিক একমাত্র আল্লাহই ভালো জানেন। কেননা প্রত্যেক মানুষের খবর তিনি জানেন। ফেরাউন কোন ফেরাউন করেছেন সেটাও আল্লাহ জানেন। এটা ভালো কোনো ইতিহাস নেই। তবে পরম বিস্ময় আ এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি ঠিক এই গাণিতিক বিষয়টাকে বেশি জোর দিয়েছি। ইতিহাসের উপর খুব একটা নির্ভর করিনি। এইজন্যই আমি মনে করলাম যে আচ্ছা একটু দেখি বিষয়টা আলোচনা করি বিশ্বব্যাপী। কিভাবে পিরামিড নির্মিত হয়েছে এটাও একটা প্রশ্ন। কেন নির্মিত হয়েছে এটাও একটা প্রশ্ন। বিশ্বজুড়েই। আজ ২-১ দিনের কথা না। প্রায় ৪,৫০০ বছর আগের কথা। স্বভাবতই বিষয়টি একেবারেই বড়সড় বিষয়। অন্য আম কথা আমরা জানি যে ৭ টি আ আশ্চর্য বা ৯ টি ১১ টি যা বলি তার সঙ্গে পিরামিডকে জুড়িয়ে দেওয়া হয়। আমার এখানে একটা প্রশ্ন আছে। না, পিরামিডের সমকক্ষ আ কোনো আশ্চর্য স্থাপনা আমার মনে হয়নি। অর্থাৎ তার সমান্তরালে আর কেউ নেই। পিরামিডের সমান্তরালে পিরামিডই হয়। আমি সে ধরনেরও ড্রইং করেছি। আমি দেখাবো একটু পরেই। আগে আসি। নীতিটা কি? পিরামিডের আ নীতিটা আলোচনা করার আগে আমাদের বুঝতে হবে যে এর গাণিতিক একটা কাছে গাণিতিকটাই বলি। আমি এই সূত্রটি তো আমার নয়, এটা আমার ধারণা বা আমি সেভাবে গণিতকে মিলিয়েছি। যারা ওখানে বিভিন্ন ভাষা উদ্ধার করতে চেয়েছেন তারাও করেছেন। তা আমার মনে হয়েছে যে ফেরাউন এই একটি কথাই বলেছেন। সেটা হলো যে সকল, সকল বস্তুকণা, ক্ষমতা বা শক্তি এটা আসলে 2 এবং 3 র ভগ্নাংশগুলির আনুপাতিক হার এর উপর নির্ভর করে। অর্থাৎ হাফ এবং 1/3 এই দুটির উপর নির্ভর করে। মানে গাণিতিক হিসাবটা 1/2, 1/3 এর উপর নির্ভর করে। এর উপর বেসিস করেই পৃথিবীর সবকিছু হয়। এখন তার এই যুক্তিটা কোন ক্ষেত্রে সে এপ্লাই করেছে? এটাই বড় প্রশ্ন। আমরা দেখি যে আমি কোন ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। বিভিন্ন জায়গায় তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই থিওরিরই অংশগুলো। বিভিন্ন জায়গায়। কোনটা এই, কোনটা আকৃতি এই, কোনটা আবার জীবজন্তুর মতো একেকটা একেক রকমের। ভিডিওতে আমি যা দেখেছি যে তাদের ব্যাখ্যাটা হয়তো তারা দিয়েছেন, তা আমি আমার মতো করে দিচ্ছি। যেমন ধরেন, এখান থেকে সে থিওরি অফ এভরিথিং এটা বুঝাতে চাচ্ছে। যুক্তি আমি দেখাচ্ছি। আমার দিক থেকে আমি দেখাচ্ছি। যেমন ধরুন যে থিওরি অফ এভরিথিং এর চেষ্টাটা কিন্তু এখনো চলছে। এখনো। এটা আপনারা যারা বিজ্ঞানের ছাত্র বা বিশ বিজ্ঞানের মানুষ পাঠ শেষ করেছেন, এখন বিভিন্ন দায়িত্বে আছেন, তারা সবাই জানেন যে এটা চলছে। কিন্তু আজ থেকে ৪,৫০০ বছর আগেই তারা এটা করে যান। নীতিটা হলো এরকম। দেখেন, আপনারা পর্দায় দেখবেন, আমি হাতে একেকটা দেখাচ্ছি। 2 into half equal to 1, 3 into 1/3 equal to 1. এটা গেল
তার ইকুয়েশন। অবশ্য থিওরিটা তো আগে বললাম, আমি আর একটা চিত্র দেখাই। সেটা ওটা হলো তার কাজ, অঙ্ক অর্থাৎ গণিত। এখন এটার অ্যাপ্লিকেশন সে কোথায় করেছে? ইকুয়েশনটা আছে, থিওরিও আগে আছে দিলাম। ইকুয়েশনটা হচ্ছে, মানে এখানে আমি দেখেন আমি ইংরেজিতে লিখেছি টেকনোলজি অফ দ্য থিওরি অফ এভরিথিং। এই যে দেখেন ছবিটা আমি আগে এঁকে নিয়েছি যাতে সব দেখা যায়। আগে অবশ্য করেছিলাম, খুব একটা হয়নি, তারপরে আমি কালার করছি। এই যে দেখেন, এইখানে দেখেন, এই যে এইখানে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখেন, আমি আমার না থাকলে চলবে, আমি ছবিটা দেখেন। এইটা একটা এটা সমানই আমি এটা একটা স্ট্যাচু, একটা স্ট্যাচু এঁকেছি। সেখানে দেখেন যে মাঝখানে একটা পয়েন্ট আমি নির্ধারণ করেছি, আর এখানে তিনটা করেছি, তিনটা ভাগ। কেন করেছি সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি পরে, একটু পরে পাবেন। এই যে দেখেন, একটা জায়গায় কিন্তু আপনি এটা একটু দেখেন, টেন্স টু হাফ, এই যে 1/3 টেন্স টু হাফ। আবার এখানে খালি শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি 1/3 1/3 1/3, মানে দুটি জায়গায় আমি চিহ্ন দিলাম, সঙ্গে সঙ্গে এটা আসলো, এইরকম একটা আকার আসলো। আচ্ছা, থিওরি অফ এভরিথিং হলে তাহলে তো এই দুটিকে একত্রে দেখাতে হয়, তাহলে সেটা কিভাবে দেখাবে? সেটা সেটা আসলে এই যে এইখানে আছে। এখানে একটা কথা বলে নিই, যেখানে দেখেন যে কিভাবে এই যে এইটাকে সে পুরুষ মানুষ বোঝাচ্ছে আর এটিকে সে নারী বোঝাচ্ছে। তো এম ইকুয়াল টু মেল লিখেছি, এখানে মেল বলতে এই দি সেকেন্ড পজিশন বোঝাচ্ছে, অর্থাৎ টু বোঝাচ্ছি, অর্থাৎ সে বোঝাচ্ছে যে প্রতিটি কথারই একটা অবস্থান আছে এবিসিডি, এবং সেটি আল্লাহর পরে যে স্থানটা, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ব্যবস্থা আছে, আমরা মানুষ, আমাদের সেন্স রয়েছে, আমার অবস্থান প্রথমে আমি চোখ মেলে যা দেখলাম, আমার অবস্থান হচ্ছে টু, এই যে টু। তাহলে তারপরের পজিশনটি থ্রি, এই যেটাতে আছে। এইখানে পজিশন, যে হ্যাঁ পজিশন মিনস দ্য স্পিরিচুয়াল পজিশন, আমরা জটিলতা এড়াবো সেই জন্য বললাম। তাহলে এটা কি বোঝানো হলো? এই দুটিকে একত্রে কিভাবে দেখানো হলো? আবার টেন্স টু বললাম কেন? আপনার লুকজোর এই ছবিটা পাবেন, লুকজোর দেখবেন যে একটা এপাশে নারী মূর্তি, এপাশে একটা পুরুষ এবং একটা নারী পায়ের কাছে, প্রায় হাফও নয় আবার 1/3ও নয়, ওখানে টেন্স টু দেখানো হয়েছে, টেন্স টু। তাহলে সে দ্বারা এই জিনিসটির, এই বিষয়টির দ্বারা বা এই চিন্তাটির দ্বারা সে এইভাবে বুঝেছে একত্রে, ওটি আসলে সে থিওরি অফ এভরিথিং বুঝাচ্ছে। যদিও ভিডিওতে আপনার অন্য কথা শুনবেন, আমার মনে হয় না, আমার মনে হয় এটি বলে বুঝাচ্ছে, এবং অনেকাংশই ঠিক এটা। আচ্ছা, প্রশ্ন হলো যে আমরা এরকম করব কেন, আমরা এরকম ভাববো কেন, কোন যুক্তি? যুক্তিটা আসলে কি? যুক্তিটা হচ্ছে একটি জিনিস আপনাকে দেওয়া হলো, একটি লম্বা দড়ি, একটি বস্তু বা একটি পাথর, তাকে আপনি কতভাবে কাটতে পারবেন? আপনি প্রথম এরকম করতে পারেন, এই যে এরকম হাফ। আপনাকে আমি দ্বিতীয় অপশন দিলাম, যে আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হলো, আপনি এখন কি করবেন? তখন আপনি বলতে পারেন যে 1/3 এরকম ভাবে ভাগ দেন, আমি দেখাচ্ছি এমনিতে নর্মালি, এই করতে পারবেন। 3/1 করতে পারেন, এই দিতে কাশিতে কাটেন, এইভাবে কাশিতে কাটেন। আপনার তো ফার্স্ট পজিশন আমি দেখালাম যে 2 ইন্টু হাফ, সেই 2 এর অর্ধেক, অর্ধেক। এখন যদি আপনি মনে করেন যে আমি এরকম ভাবে তো অসংখ্য টুকরা করতে পারি, হ্যাঁ এটাও ভাগ, কিন্তু এই অংশটি
এই অংশটি, এই থেকে এই অংশটি, এই থেকে এই অংশটি আসলে হয় হাফের অংশ, এই টোটাল এটা এই দিক দিয়ে দৈর্ঘ্য কল্পনা করুন, এটার অংশ টোটালটা হাফের অংশ, না হলে 1/3 অংশ, এছাড়া আপনি পারবেন না, কখনই পারবেন না। এখন প্রশ্ন হলো যে তৈরির কৌশলটা এখানে সে কিভাবে কাজে লাগালো, সে আসলে কি বুঝাতে চায়। আমি এক এক করে রেখে দিই। এই ছবিটা আপনারা একটু দেখেন। আমি এখানে পাথর নিয়েছি, এই যে পাথর, প্রথমে আমি এটা গ্রাফে করেছি, তো 1 2 3 4 1 2 3 4। আমি যখন একটা পাথরের একটার পর একটা পাথর বসাচ্ছি, তখন আমি এই হাফ পজিশন এ পাশে রেখে হাফ পজিশন ও পাশে রাখলাম, রাখার পর এরকম আকৃতি আসলে গ্রাফে করেছি। যেখানে দেখতে পারেন, এই যেখানে আরেকটি ছবি আছে, এটা গেল হাফ 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 করে ঠিক একটা স্লোপ হয়ে যাচ্ছে, হেলানো তল। এটা তো কঠিন কিছু নয়, এটা আমরা সবাই হেলানো তল পড়ে থাকি। আরেকটি দেখেন, এই ছবিটা দেখেন, এটা কিন্তু আমি 3টা ভাগ করেছি, তার একটি ভাগের ওপর 2 ভাগকে এইভাবে সামনের দিকে রেখে বসাচ্ছি, পরেরটাও তাই, পরেরটাও তাই। এই যে দেখেন, আরেকটি পজিশন আছে, এটা ওটাই ফিগার, এটা লাগবে না, এটা আমি ওটাই দেখতেছি। আরেকটি পজিশন আমরা দেখব যে আর কোন পজিশনে রাখা যায়। এই ছবিটা দেখা যাক, এই ছবিটা ভালো লাগবে, বড় সড়ো করে আঁকা, থাকতে হবে না। এই যে দেখেন, আমি এবার গ্রাফ করিনি, না করেই এটা করেছি। দেখেন, এই যে এ থেকে এ পর্যন্ত এটি 1/3, এটাকে আমি 2:1 উল্লেখ করেছি। এছাড়াও অনুপাত উল্লেখ করা যাবে, এমনিতে সহজভাবে বলি। আরেকটি দেখেন, এটাও কিন্তু 3 ভাগের ভিত্তিতে, 3 ভাগের, এই যে দেখেন 3 ভাগের ভিত্তিতে 2 ভাগকে আমি একটার পর একটা বসিয়েছি। এই যে দেখেন, 1 ভাগ 1 ভাগ 1 ভাগ রেখে উপরে উঠেছে, এটাকে আমি নাম দিয়েছি 1:2 বা 1:2। আর আগের মতোই, এটা তো হাফ হাফ করে বসানো আছে, চিত্রটা এই আসে, দুটা হয়ে গেল। এখানে অবশ্য আর একটা চিত্র যখন এঁকেছি, দেখি এটা কেমন। এই যে দেখেন, এটা হাফ অনুপাত হাফ, এইভাবে এটা দেখিয়েছি হাফ অনুপাত হাফ। এখানে দেখেন যে হাফ হাফ করে বসানো আছে, এই যে দেখেন হাফ হাফ করে, যখন কথা আসবে তখন আমি উল্লেখ করব। আচ্ছা, তাহলে আপনারা একটু খেয়াল করেন তো যে কিভাবে কি হচ্ছে আসলে, ঘটনাটা এখানে কি ঘটছে, সে কেন দুটিকে একত্র করলো। ঘটছে এরকম যে এটি আসলে যখন এই নীতিতে আমরা করব, সেটা ধীর গতিতে হলেও একটা পজিশনে যায়, স্লোপের যে পজিশনটা, এটা এসে যায়। ওটারও তো আসে 1/3, তারও তো আসে, হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, ম্যাজিকটা এখানে। ম্যাজিকটা হচ্ছে 1/3 কিন্তু দুটি পজিশন আছে, আপনার খেয়াল করছেন হয়তো, দুটি পজিশন আছে। সেটি হলো যে এক পাশে একটি আর এক পাশে দুটি, এরকম করে পজিশন কিন্তু দুটো। হাফের ক্ষেত্রে আপনি তা পান না, কোন দিকে লোডটা কি হবে এটা তো ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, কিন্তু হাফের ক্ষেত্রে আপনি তা পাবেন না। হাফের ক্ষেত্রে আপনি দুটি পজিশন পাবেন না, হাফ হাফই। সমস্যা হলো 1/3। এখন আরেকটি কথা, আপনাকে ফার্স্ট দুটি সুযোগ দেওয়া হয়েছে যে আপনি হয় হাফ করবেন, না হয় 1/3 ভিত্তিতে আমাকে কেটে দেখাবেন। এটা যদি হিসাব করা যায়, তাহলে 3 ক্ষেত্রে 2টা পেলাম, আর এটার ক্ষেত্রে কতটা পেলাম? একটা, মোট 3টি। আপনি এই তিনটিকে একত্র করে একটি কাঠামো দাঁড় করাতে পারবেন। এখন প্রশ্ন হলো, ওই যে
মাঝখানে যে বিষয়টা থাকলো, মাঝখানে যে বিষয়টি থাকলো সেটা হলো যে এই অংশটা, এখানে দেখেন কি বিশাল যুক্তি সে এমন ভাবে দেখিয়েছে যে আন্তর্জাতিকভাবে এটি বা এভারলাস্টিং বিষয় আর কি, এভারলাস্টিং এই জায়গাটা আপনি যদি অ্যাডহেসিভ লাগান, যেমন সিমেন্ট, এই যে এখানে সেখানকার পরিমাণটা দেখেন, আবার 1/3 ক্ষেত্রে 1/3 ক্ষেত্রে আপনি পজিশনটা একটু খেয়াল করেন। 1/3 এই যে দেখেন অ্যাডহেসিভ বসানো হচ্ছে। এমনিতেই আমরা হিসাব করতে পারি এখানে কম ক্ষমতা সম্পন্ন অ্যাডহেসিভ হলেই চলে। আবার আবার যদি এইটা ধরি যে দুভাগ এদিকে রাখা হলো, এটা দুভাগটাকে এইটা দেখেন, এই যে এইটা নিচের এই চিত্রটা দেখেন, আমার একই জায়গায় গ্রাফ তো আঁকা, এই যে দেখেন, এই যে এইভাবে এদিকে দুভাগ আছে, মনে হচ্ছে সেখানে প্রচন্ড রকমের একটা শক্তিশালী অ্যাডহেসিভ এর প্রয়োজন, সে খুব দুর্বল। দেখেন সে কিভাবে 3 অর্থাৎ ফিমেলকে বোঝাচ্ছে মুশকিল অবস্থায়, অসম্ভব যুক্তি তার, অনেক মারাত্মক যুক্তি যে আপনি সেখান থেকে সরতে পারবেন না। ম্যাজিক্যাল বিষয়টা কোন জায়গায়? ম্যাজিক্যাল বিষয়টা হচ্ছে যখন আপনি দ্বিতীয় পজিশন ভাববেন, আপনাকে পুনরায় বলা হলো যে আপনি 1/2 এর অংশ করেন, 1/3 এর অংশ করেন, তখন কি দাঁড়ায়? তখন দাঁড়ায় যেহেতু ওই ভাগগুলি ক্ষুদ্র, সে ক্রমেই 90 ডিগ্রির দিকে অগ্রসর হয়, 1/3 কিন্তু, আর না হলে 90 ডিগ্রি তৈরি করতে আপনি যে বেস করতেছেন সেই দিকে সে হেলে যায়, সেটা 1/2 এর আগে চলে যায়। তবে শর্ত একটা আছে, তাকে অবশ্যই এর সাথে সম্পর্ক রেখে চলতে হয়, এই যে 1/2 এটার উপর, এটাকে সে এভাবে দেখাচ্ছে, বড় অদ্ভুত ব্যাপার। তার যুক্তি হচ্ছে যে টাইম যেভাবে যায় এটা ধারাবাহিকতার মধ্য দিয়ে প্রথম কে আসবে, নারী নাকি পুরুষ, সেই হিসেবে সে বুঝাচ্ছে যে আদম আগে, তার পজিশনটা আগে, আর হাওয়ার পজিশনটা পরে, এভাবে সে বুঝাচ্ছে। আমার কথা নয়, তার এর থেকে আমি বলতেছি, সে হিসাবে তো ঠিকই আছে, সে তো সঠিক যুক্তি দিয়েছে, কিন্তু ভুলটা কোথায় হলো, কোথায় সে ভুল করে বসলো, এটি বড় চমকপ্রদ ঘটনা। আমরা এখান থেকে এই গণিতের সূত্র থেকে অন্য অন্য জায়গায়ও যেতে পারি, সেটা আমরা পরে করব। আমার আগে সূত্রটা প্রতিষ্ঠা লাভ করুক, তারপরে তো আমি যদি দরকার পড়ে আল কোরআনের যে অমুক আয়াতটাকে এই সূত্রের মাধ্যমে মোটামুটি হলে ব্যাখ্যা করা যায়, কারণ আল কোরআনের কোনো ইকুয়েশন হয় না। আমি আগেই বলে নিই, আমি এত বলেছি, আপনার ফেসবুকে বলেছি লাইভে, যে আল কোরআনের কখনো ইকুয়েশন হয় না। যদি মানুষ ইকুয়েশন তখনকার দিতে সক্ষম হতো, বিশাল চিন্তার অর্থাৎ সায়েন্সের পিছনের যে সায়েন্স, তাহলে স্ট্যাচুগুলো হইতো না, ওই সমীকরণটাই থাকতো, ওটা দিলে ওটা হলেই হতো। তাহলে আমরা ইকুয়েশন গুলো কিসের উপর দিই? আপনারা জানেন যে বাইনোমিয়াল থিওরেম অথবা সূচক লগারিদমের ধারা, এগুলোকে যখন আমরা পদার্থবিজ্ঞানে প্রয়োগ করি, শেষের টার্মগুলো আমরা নেই না, হয় না, অসুবিধা আছে। ওই জন্য আমরা বলে থাকি যে না, আপনি এটা পারবেন না, আল্লাহ ভালো জানেন। আমি বারবার বলছি, আমার এই কথাবার্তার উপর আল কোরআনের কোনো নির্ভরশীলতা নেই, ওটা লাউহে মাহফুজে লেখা আছে, ওটা ওখানেই থাকবে, ওখানেই হেফাজত থাকবে, এবং আল কোরআনের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ। আমরা একটু আশপাশে ঘোরাফেরা করি, এই যে কথাগুলো আসে বিভিন্ন লেকচারে যে এটা তো আগেই ছিল, এটা এই ছিল, এই ছিল, এটা আমরা বলে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাছাকাছি যেতে পারবেন, পিছনে যেতে পারবেন না।
পিছনে যাওয়া সম্ভবই নয় আমাদের। ওর পিছনে আরেকটি বিজ্ঞান আছে, যেটি আমরা পারব না। যখন পারলাম না, আমরা এই মানুষ জাতি যখন পারল না, তখন তারা এই স্ট্যাচুর মাধ্যমে ওটা প্রকাশ করল। এটাই সেই ভাস্কর্য। পারবে না, ইকুয়েশন দেয়া সম্ভব না। গণিতের এই ক্ষমতা নেই। তার একটা কাঠামো, একটা অবয়ব বা কাঠামো বা একটা চিন্তার একটা ফসল আপনার গাণিতিকভাবে দেখাতে হবে। আপনি যেহেতু পারেন না, আমিও পারি না, টাইম আসলে কি, কবে থেকে আছে, এই যে বিশাল প্রশ্ন, ভাইটাল কোয়েশ্চেন বিশ্বব্যাপী। আপনিও পারেন না, আমিও পারি না। অথচ ফেরাউন সেই কাণ্ডটাই করে বসল। সে টাইমকে এভাবে দেখাচ্ছে। সে বিশাল প্রান্তরে টাইমকে দেখাচ্ছে। আমরা যদি আরেকটু চিন্তা করি, দেখেন তার যুক্তিগুলো কত মারাত্মক। হিসাব হবে সরলরেখার ভিত্তিতে, কিন্তু পাওয়ার আর এনার্জির হিসাব হবে বক্ররেখার ভিত্তিতে। বক্ররেখাকে দেখে ধরেই নেওয়া হলো, আপনাকে আমি বললাম যে এটি একটি বক্ররেখা। বক্ররেখা আপনি এটাকে বেজ নেন, একটা বেজ হিসাব ধরেন, একটি বা দুটি, আর দুই পাশে দুটি, যে কোনো দুই বিন্দুতে আপনি এটা বিন্দু কল্পনা করেন, দেখবেন এই জায়গাটি আসলে ফাঁকা পড়ে থাকছে, কিন্তু এর একটি মধ্যবিন্দু আছে। মধ্যবিন্দু আছে, কতটুকু এ পাশে থাকলো, এতটুকু এ পাশে থাকলো। এ কারণে পিরামিডের মাঝখানে, তিনটে পিরামিডের মাঝখানে একটাতে ক্যাপ দেওয়া আছে। সে বোঝাচ্ছে যে এই যে হেলে যাওয়া 1/3 আর 1/3, এইদিকে যখন রাখলেন তখন এই দিকে 90 ডিগ্রির দিকে যায়, আবার এই দিকে গেলে এইদিক একদম, ওই যে আমরা যেটা বলে থাকি একদম পড়ে যাওয়া একটা ভাব। তাহলে এই ক্রমাগত এই শক্তি আহরণের দরকার পড়ে। কেননা ওয়েবগুলো আমরা সবাই জানি একটা তরঙ্গের আকারে চলে, কিন্তু হিসাব হয় 90 ডিগ্রি ভিত্তিতে। আমরা সবাই জানি কারেন্টের, এসি কারেন্টের ক্ষেত্রে এ সাইন ওমেগা টি, এটা আমরা করে থাকি। সেটাই সে এত বছর আগে বুঝিয়েছে। আচ্ছা, আমি যদি এরকম করি যে এটি ছোট ছোট করব, পিরামিড কিন্তু ছোট বড় আছে, আমি এটা লিখেছি যে পিরামিড ছোট বড় আছে। এই যদি আমি এদিকে দেখাই, ছোট করলেও একটি পিরামিড, আবার বড় করলেও একটা পিরামিড, কিন্তু নীতিটা কি হবে? নীতিটা হলো 1/2 আর 1/3 উপর নির্ভরশীল হবে। আপনি ছোট করবেন মানে গণিত সেখানে বলবে কি? ফেরাউন আসলে আমাদের কি বোঝা, আসলে বুঝাচ্ছেন যে ওই এটি আসলে 1/3 প্রথম যে আপনাকে আমি শর্ত দিলাম যে একটি পাথর দেওয়া হলো, একটি পাথর আপনি কয় ভাগে ভাগ করতে পারবেন? এই যে একটি পাথর, ওই যে 1/3, ওই যে প্রথম ভাগ, তারপরে 3 ভাগ, এটা না করি, এটা যে প্রথম দিককার ভাগগুলো, এটা নির্দেশ করবে যে এটি আসলে কতটা আনুভূমিকের দিকে হেলে থাকবে। আর যখনই আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র করবেন, এটি আসলে কতটা ভার্টিক্যালের দিকে অগ্রসর হবে, বা এটাকে সে মিন করবে। আরেকটি ঘটনা হচ্ছে যে এখানে শক্তি আমরা বাইরে থেকে যে শক্তি প্রয়োগ করছি, সেটিরও একটা তারতম্য ওখানে লক্ষ্য করা যাবে। ভালো সিমেন্টে, সেটা আমি বললাম যে অ্যাডহেসিভ হলেই হলো। এজন্য পিরামিডগুলি ছোট এবং বড়। বাস, আমি ২ টা চিত্র এঁকেছি, যে দেখেন, ছোটই হোক আর বড়ই হোক, আমি আবার ভালো করে দেখাই। এই যে দেখেন, নীতিটা আসলে এই। আর এটা তাই ছোট পিরামিড, কিন্তু স্পর্শ বরাবর। মাপবেন কিভাবে? যেকোনো বক্ররেখার স্পর্শ বিন্দুতে একটা ট্যানজেন্টের উপরে যদি লম্ব আঁকা হয়, ওটাকে আমরা অভিলম্ব বলি। সেই অনুসারে আপনি মাপবেন। ওই যে ক্যালকুলাসে আমরা যারা করি, আমরা যারা সায়েন্স পড়ে থাকি, তারা কিন্তু ওটা করে থাকি ক্যালকুলাসে। লিমিট থিটা টেন্ডস টু 0 ইত্যাদি ইত্যাদি। ওরকম আজ থেকে ৪,৫০০ বছর আগে সেটা এই
ক্যালকুলাসই বলেন বা আমরা যে বিভিন্ন সিরিজগুলোর অঙ্ক করে থাকি, এগুলোর প্রকাশ্যে এই চিত্রের মাধ্যমে দিয়েছে। আমার মনে হয় আল্লাহই ভালো জানে যে এ কারণেই তার চিন্তা চেতনার সে কি চাচ্ছে, কি বুঝাচ্ছে, কোথায় ভুল করছে, এই কথাগুলি আল কোরআনে আছে। কেননা খালি গণিত জানলেই আপনি এটা কিছু করতে পারেন না যে সবকিছু আপনি গণিতের মাধ্যমে প্রকাশ করবেন। তাহলে পিরামিডের আমরা নির্মাণ কৌশল জানলাম, সেটা ব্যাখ্যা করা আরো দরকার আছে। আমরা আরো বেশি, আরো কয়েকটি পর্বে হয়তো এই কথাটা আনতে পারবো। পিরামিডের ক্ষেত্রে এখন ভিতরের দিকে আমাদের যেতে হবে। সেখানে আমরা যাকে এখন সময় কোয়ান্টাম টানেলিং বলি, এটি দেখানো আছে ঠিক এই রকমের। আমি ছবি দেখেছি, সেটা এই রকমের, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, দেখতে পাচ্ছেন কিনা এরকম, এখানে আছে। আমরা ছবিটা দেখে নেব এরকম যে ভেতরে দিকে এখানে অর্থ হচ্ছে যে হাফ পজিশন বা 2, আর এই দুটি পজিশন বাই 3। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা আসলে পাওয়ার তার কাছে, মানে এনার্জি তার কাছে আসে, সেটা সে ক্রমে এই যে হাফ পর্যন্ত দেয়, দেওয়ার পর আবার সে নিঃস্ব হয়ে যায় এবং ক্ষমতাহীন হয়ে যায়। এরকম ক্রমাগত চলে। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে যে কোয়ান্টাম টানেলিং আমরা বুঝিয়ে থাকি, সেটি আসলে হয়। কোয়ান্টাম টানেলিং এটা এখনো বলতে গেলে হাইপোথিসিস হিসাবেই আছে, তবে হয় আর কি। এটা হাইপোথিসিসও না, এখন একটি প্রমাণিত যে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের মধ্য দিয়ে এটা হয়ে থাকে। এটা মেজারমেন্ট, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট একটা মেজারমেন্ট পদ্ধতি, আর ঘটনাটা ঘটে হলো, মানে ফলাফলটা আমরা কোয়ান্টাম টানেলিং হিসেবে দেখে থাকি। আজ থেকে 4,500 বছর আগে এটি প্রকাশ করা হয়েছে যে কোয়ান্টাম টানেলিং এর মাধ্যমে এই পৃথিবীতে ক্ষমতা, এনার্জির প্রবাহটা চলতে থাকে। আমরা ওয়েভ প্রোপাগেশন জানি, কিভাবে তরঙ্গায়িত হয়। প্রতিটি আলোরই আমরা, আলোক রশ্মি আমরা, আলোকে আমরা, সেটা যে কোনো আলোই হোক, তার একটা ইয়ে আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য আছে প্রতিটারই। একটা স্বকীয় একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটার সমান এটা নয়, ওটার সমান ওটা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই তরঙ্গটা ঠিক কি, কার কাছ থেকে শক্তি পায়? আমরা যদি একটার পর একটা খোঁজ করতে থাকি যে এটা কিভাবে হয়, পরবর্তীতে এটি রেড শিফটিং এ পরিণত হয়। আমি ঠিক আরো হয়তো ভালো করে বলতে পারবো, আর অনেকগুলি কথা আসতেছে। তো এই যে প্রবাহটা, এখানে কিন্তু এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হলো একটি, আমরা বলতে পারি, ফোটন বলতে পারি, যে একটি ক্ষমতার একটা, এনার্জির একটা বিন্দু। ক্ষমতা না, এনার্জির একটা একটি একক একক ইউনিট সে নিয়ে নিচ্ছে, আবার সেটি ধীর গতিতে। এখানে কিন্তু ওটি নেই, আপনি ছবিটা দেখবেন, ওইখানে এটি নেই। এই জায়গায় সে শেষ। এই হাফের মতো করে দেখানো হয়েছে, ছবিটা অবশ্য ভালো হয়নি। এরকম করে এটা ক্রমাগত ভাবে এনার্জির একটা সাইক্লিক অর্ডারের মতো চলছে। ভাবতে অবাক লাগে যে পিরামিডে এই ভেতর এবং বাহিরের যে বিষয়বস্তু বা উপস্থাপনা বা চিন্তা চেতনার যে প্রকাশ, সেটা আসলে বিস্ময়কর। এগুলো নেই বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল, কেমন করে হয়। আসলে নীতিটা হচ্ছে
হাফ এবং 1/3 এটির ভিত্তিতে হয়ে থাকে। এটি একটি মেজারমেন্টের একটা স্থির আমরা অবস্থান কল্পনা করতে পারি যে এখানে এসে পরিবর্তিত হচ্ছে। আর 1/3-তে আমরা দুইটা পদ্ধতি পাচ্ছি, একটা অবস্থান পাচ্ছি। একটা হলো 1/3, একটা হলো 1/3 প্লাস 2/3। ওই যে নির্মাণের সময় যে বিষয়টি আমরা আলোচনা করলাম, ইকুয়াল টু 1, এটা আর কি। আমরা এখন দেখব স্ফিংস কি বোঝায়। এই অনুসারে স্ফিংস কি বোঝায়। এখানে কিন্তু একটি কথা আমরা বাদ দিয়ে গেলাম, ওইটা আবার আসবে, স্ফিংস। এখন আমি এই অংশটুকু মুছে ফেলব, এই অংশটুকু আপাতত স্ফিংস। আমরা এই অংশটুকু দেখব। স্ফিংস আসলে একটি সাধারণ মানুষের প্রতিমূর্তি। তার এটি নেই, তার সামনে এদিকে আলোর কোনো রেখা নেই। সে একজন সাধারণ মানুষ, তার শক্তি সরবরাহ হবে কিভাবে? যে কোনো একখান থেকে তার শক্তি পেতে হবে, বিশ্বে তাকে চলতে হবে। তার পায়ের নিচে আছে, সে পশুর উপর দাঁড়িয়ে আছে। সামনের দিকে পা প্রসারিত করে পশুগুলো আছে, তার উপর সে আছে। যদি এই সাধারণ লোকটি খুব বেশি পরিমাণে উপরে উঠতে ধরে, তাহলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া এই পৃথিবীতে তার কোনো স্থান নেই। খুব বেশি তার উঁচু হওয়ার সম্ভাবনা নেই, আবার খুব নিচে পড়ারও তার সম্ভাবনা নেই। এটা মাঝামাঝি অবস্থা, এটা সাধারণে পরিণত হওয়া। মানুষ, জীবধারী জিনিসগুলো, জন্তুগুলো, জীব বা জন্তুগুলো, এগুলোর কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই। তাদের লক্ষ্য হলো সামনের দিকে। এই পৃথিবী পৃষ্ঠই তার সবকিছু। সেখানে সে বিচরণ করে, শক্তি আহরণ করে এবং ক্ষমতা প্রয়োগ করে। তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। তার বহু দূরে দেখার বা সেখান অত দূর পর্যন্ত চিন্তা করার তার অবকাশ নেই। তার কথা হচ্ছে মাটি সর্বস্ব তার জীবন। সে মাটি আঁকড়ে ধরে থাকে, এইরকম করে থাবাতে আছে। মাটির থেকে, মাটি তার সবকিছু। মাটি আছে, সে আছে, নালে নেই। কিন্তু একজন সাধারণ মানুষ যে মধ্যপথ অবলম্বন করে, সে আসলে না মাটিতে না উপরে। দেখলে মনে হবে একটি পাখির পৃথিবীতে ছোঁয়ার মতো, এরকম সে উড়ে যাচ্ছে, এই পা দুটো একটু ছুঁয়ে যাবে। মনে হয় এই পৃথিবীতে যেটুকু সময় সে পেল, সেটা একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত মানে টাইমের হিসাবে, টাইমের অনুপাতে, বা তাকে যদি আপেক্ষিক হিসেবে ধরে নেওয়া হয়, যে আপেক্ষিকতার যে বিষয়টি, তাহলে তার সময়কালটা হবে একটু একটু বিন্দুর মতো, একটু ছুঁয়ে দেখার মতো। তার আসলে মাটিতে বিচরণ করার খুব বেশি সুযোগ নেই। অনেকেই বলে থাকেন যে তার এটি নেই কেন, নাকটি নেই কেন। এটি সম্ভবত আলেকজান্ডারের সৈন্যরা ভেঙে দিয়েছে। না, ওটি প্রথম থেকেই ছিল। ওরা বুঝাচ্ছে যে তার বেশি উঁচু হতে নেই। তার উঁচুতেও বিপদ, তার ভূপৃষ্ঠেও বিপদ। তার একটি নিরাপত্তার দরকার। এই নিরাপত্তাটি, ওই যে পিরামিডটা, এই পিরামিডের ভিতরে যারা অবস্থান করে,
পাওয়ার আর এনার্জি যেখানে সম্মিলন ঘটে, এনার্জি যেখানে সম্মিলন ঘটে, যার উপরে ঘটে অথবা যার যে গোষ্ঠীর উপর ঘটে, তারা হয় পাওয়ারফুল। তারা এই সাধারণ লোকদের নিরাপত্তা দিয়ে থাকে। তাদের কর্মকাণ্ড, তাদের চিন্তা চেতনাকেও তারা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এটাই ফারাওদের শিক্ষা। যার ফলে তাদের লোকজন যারা আছে তারা ভোগ বিলাসী জীবন যাপন করতে পারে। তারা একত্রিত, সুসংগঠিত। তারা একা নয়, সে একা মরুভূমিতে পড়ে আছে। তার বলতে গেলে সঙ্গী নেই। একত্রিত হওয়া তাদের মস্তিষ্কে নেই, এই অনুভূতি তাদের দুর্বল। ফলে অনেক দিক দিয়ে চিন্তা করলে তারা দেখা যাবে যে তারা ফারাওদের সমকক্ষ নয়। তারা সাধারণ মানুষ। তারা এটা বলতে পারে না যে তারা আলোর উপরে আলো, এটা তারা বলতে পারে না, কিন্তু ফারাওরা পারে। যার ফলে তাদের অনেকগুলি রং দেয়া আছে মুখে। এই জায়গায় তাদের অন্দরমহলে যারা থাকবে তারা হবে স্বর্ণ খচিত সিংহাসনের মালিক অথবা আসবাবপত্রের মালিক। আর ফারাওরা হবে তারা সিংহাসনের, স্বর্ণখচিত সিংহাসনের মালিক। অন্দর মহলের বাসীগণ তারা ভোগ বিলাসটা পাবে ওই শক্তিশালী মানুষগুলোর কাছ থেকে। তাদের সবকিছু গোছানো, ঠিক অলংকারের মতো একটার সঙ্গে একটা লেগে দাও, এরকম ভাবে এরাও গোছানো। আর সাধারণের এটি নেই। তাদের জীবনযাপনে কোনো রঙিন স্বপ্ন নেই। এইটির ব্যাখ্যা আরো আছে। যদি আমরা ধরে নেই যে ঠিক একটা মরু প্রান্তরে একটি মানুষকে ছেড়ে দেওয়া হলো, তার যে অবস্থা, ফারাওরা ছাড়া তার একই অবস্থা। তার জীবনে কোনো তরঙ্গ নেই, ক্রমাগত কোনো ঢেউ নেই, নদীর মতো প্রবাহিত কোনো জীবন তার নয়। তাকে যতটুকু সরবরাহ করা হবে ততটুকু সে পাবে। যার ফলে সে দূরে, একেবারে সূর্য থেকে আরো অনেক দূরে তার দৃষ্টি, দুটি চোখ দ্বারা। তার এই দুটি চোখেই তার কাজ। বহু দূরে তাকে দেখতে হয় এক নাগারে, কখন সূর্য উঠলো, কখন ডুবলো। এই যে বিশাল সময়, বারবার যে সময়ের বদল, এই আছে, এই আলো আছে, এই নেই। তার পিছনের অংশ সে দেখতে পায় না। তার সর্বদা একটা অংশ অর্থাৎ প্যারালাল, তার প্যারালালে আরেকটি পৃথিবী যা সে দেখতে পায় না। কিন্তু ফারাওরা তা পারে। আমরা বিজ্ঞান থেকে জানি যে ইনফ্রারেড, এটি আসলে বেশি প্রতিফলিত হয় স্বর্ণ দ্বারা। অর্থাৎ আমরা যে আলোকে বুঝি না, সে আলো প্রতিফলিত হয় এই স্বর্ণের উপরে। একটা পাত তৈরি করলে সেখানে এটা ঘটে। আপনারা জেমস ওয়েব ক্যামেরার কথা শুনেছেন, যেখানে পাতলা প্রলেপ সৃষ্টি করা হয়েছে। পাতলা প্রলেপ সৃষ্টি করা হয়েছে যাতে অবলোহিত আলো বা ইনফ্রারেড আলো এখানে প্রতিফলিত হয়। আমরা কিন্তু তা দেখি না। ফারাওরা একাধারে মেশিনের মতো, একাধারে তারা মানুষ। সামনের দিকে দাড়িতে যে অংশটা দেয়া আছে, এটার অর্থ হচ্ছে
তাদের গলাকে অর্থাৎ তার কণ্ঠকে রোধ করার মতো কেউ নেই। ফারাও একটা কথা বলেছে, আমরা আল কোরআন থেকে জানি যে আমি তোমাকে খেজুর গাছের উপর ফাঁসি দেওয়াবো। এটা তার পক্ষে কাজ, তার বেলায় খাটে না, তাকে কেউ ফাঁসি দেওয়াতে পারে না। তার গলা সামনে একটা স্বর্ণের মতো, আমি যতটুকু দেখেছি স্বর্ণের মতো একটা জিনিস এরকম 4 ভাগে করা আছে, এরকম 4 কানি, মানে আয়তাকার, আমাদের দাড়ির মতো নয়, এটা হেলে যায়, এটা হেলে যায়। কিন্তু সাধারণ লোকটির তা নেই। তাদের কাজ শস্য, খাদ্য শস্য হোক বা উৎপাদিত শস্যকে প্রসেস করা প্রাকৃতিক ওয়েতে। কিভাবে খাদ্য শস্যটি সংরক্ষিত হবে এটাও তারা জানে না। ঝড় বৃষ্টি বাদল থেকে উৎপাদিত পণ্যকে তারা প্রসেস করতে জানে না। এরকম একটি ছবি আছে আমাদের দেশে, ধান উড়ানোর যে একটা ব্যবস্থা, সেটার ছবি আমি দেখেছি। অর্থাৎ তারা সাধারণ, তারা নিয়ন্ত্রিত ওই রাজপ্রাসাদ কর্তৃক। যদি ওই প্রথম চিন্তাটা আমরা করি, আমরা অন্যদিকে যাচ্ছি এবার, স্ফিংসের আলোচনা অনেক বড়, ওই চিন্তাটা যদি আমরা করি তাহলে এই ধূসর মরুভূমিতে ধরি না হলে একজন অর্থাৎ মেল পুরুষ, তার কি আসলে কোনো জীবন আছে? তার কি কোনো সঙ্গী আছে? নেই। কি তার কাজ? তার কোনো পরিবার নেই, তার সামনে কোনো ড্রিম নেই, স্বপ্ন নেই, সে একা। পশুগুলির একটি সংসার আছে, অন্তত এতটুকু তাদের আছে। তারা পাহারাদারের কাজ করে। এই পাহারাদারের ক্ষেত্রে যারা বেশি শক্তিশালী তারা নিজেরটা রক্ষা করতে পারে, আর ওরা পারে না, ওরা তার খাদ্যে পরিণত হয়। এখানে শক্তি একমাত্র অস্ত্র, তাদের বাইরে থেকে কোনো অস্ত্র প্রয়োজন নেই। তারা তাদের দেহে যতটুকু শক্তি যোগাতে পারে ততটুকু দিয়ে সেই বেঁচে থাকে। মাটির উপরে তাদের দাপটটা নির্ভর করে তারা কতটা শক্তিশালী, দেহের দিক থেকে, বুদ্ধির দিক থেকে নয়। এই দিক থেকে মানুষ সাধারণ হলেও সে অন্তত তার থেকে উপরে, এই দিক থেকে, যার ফলে তার পা দুটি মাটিতে নেই। আরো অনেক কথা আছে। তাহলে বোঝা গেল স্ফিংস এমন এক শ্রেণী মানুষের প্রতিনিধিত্ব করে যারা আসলে এত সব, এই যে তার থেকে উন্নত একটি সংস্করণ তার সমকক্ষ নয়। তার যেটা চিন্তা চেতনা বা তার যেটা বুদ্ধিমত্তা যেটুকু আছে সেটা অন্তত পশুর থেকে উত্তম, সে এগিয়ে আছে, কিন্তু ভারতের থেকে বড় নয় বা উত্তম নয়। তাদের জন্য অন্দরমহলের নেতৃত্ব দেওয়া মানায় না। অত সব ভারী বিষয় তাদের মগজে আসবে না, তাই তাদের এই অবস্থা। যদি কখনো হতে পারে তাহলে তারা সেখানে প্রবেশ করবে, এরকম শোনা যায়। আর ওখানে যারা আছে ওরা, তারা বিজ্ঞান ও প্রযুক্তি কিংবা গণিত, এক কথায় গণিতের তারা বলতে গেলে নিয়ন্ত্রক, গণিত তাদের কথায় চলে, তারাই গণিত সৃষ্টি করেছে, ফলে তারা ক্ষমতাবান। কি অদ্ভুত বিষয়, কি চিন্তা চেতনার বিষয় যে কিভাবে কোয়ান্টাম টানেলিং তারা তখনকার দিনে করে ফেলল। চলছে হরদম বিশ্বজুড়ে কোয়ান্টাম টানেলিং।
কিসের ভিত্তিতে কোয়ান্টাম টানেলিং হয়? 90 ডিগ্রি ভিত্তিতে। 90 ডিগ্রি একটা আদর্শ মান। বিশ্বের যত মাপ আছে তার মধ্যে সবচেয়ে খাঁটি মাপ হচ্ছে 90 ডিগ্রি। আমরা একটু দেখি কেমন ভাবে ওটা হয়। এই যে দেখেন, আমি একটি বিন্দু কল্পনা করলাম, আবার তার সাথে অনেকগুলি বিন্দু কল্পনা করলাম, বড় বড় করে লিখলাম। আমি এখান থেকে এই বিন্দুটাকে এখান থেকে আমি এটাকে ভেদ করব, কানেকশন দিব। তাহলে আমাকে এই ভেতর দিয়ে আরেকটি রেখা কল্পনা করতে হবে। তখন আমি বলতে পারবো এটি আসলে সেই বিন্দুটি। একটু হেলে গেলে, খুব ক্ষুদ্রতর, খুবই ক্ষুদ্রতম একটা ক্ষুদ্রতম আকারের একটি বিন্দু, সেই ক্ষেত্রে কল্পনা করতে হবে। একটু হেলে গেলে সেটা এখানে বোঝাবে। আমার সম্ভাবনা কম। আমরা যে সম্ভাবনার অঙ্ক করে থাকি, গণিতে, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে সামান্য একটু হলেও, যদিও হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটির মতো নয়, 90 ডিগ্রির মতো নয়। ভারতের চিন্তাটা এরকমের যে 90 ডিগ্রি একমাত্র মেজারমেন্ট, যার আলোকে আমরা সব বিন্দুর হিসাব করতে পারি। এখন আসেন, ওই যে চিত্রটা আমরা কম্পিউটারে দেখছি, ওই চিত্রটার দিকে আসেন। নারী, সে একবার হালকা হয়, একবার পাতলা হয়, এইভাবে। যারপর সামনে যে অংশটা আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যে অংশটা আছে, আর একটা মূর্তি যে আছে, সেখানে এই নারী মূর্তিটি, ওনারা বলছেন যে এটি রামেসিস দ্য সেকেন্ড, কিংবা আরেকজন হচ্ছেন হলো আসিয়া, না কি যেন ওনারা নাম বলেন, নেফারতিতি। এটা তারা কোথায় পেয়েছেন তারাই ভালো বোঝেন। আমি যতটুকু জানি ওনার নাম আজিজ মিশর, আর আরেকজন হলো আসিয়া। কিন্তু ওটি একজন মাত্র ব্যক্তিকে, একজন মাত্র দুজন মাত্র মানবকে প্রকাশ করে না। ওটা নির্দিষ্ট কোনো মানবিক বিষয় নয়। ওটা হচ্ছে টোটাল পৃথিবীতে মানব গোষ্ঠীর দুটি ধারার একটা সম্মিলন, যার জন্য ওটা ওরকম। এখন এবড়ো থেবড়ো ভাবে একজন মহিলার ওখানে যে ছবি দেওয়া আছে, এটা ভারী এবং পাতলা হওয়ার নিদর্শন। তার হাত দুখানা নেই, অর্থাৎ তার নিজের কোনো ক্ষমতা নেই, তার নির্ভরশীলতা আছে। নির্ভরশীল হিসাবে সে ভারী আর পাতলা হয়। এই বিষয়টি একটু আমার ধারণা যে এই কারণেই যে একটা হাদিস আছে যে দুদিন দৌড় প্রতিযোগিতা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাথে তার স্ত্রী। এটা আমি এমনি বলছি, এটাই যে মানা লাগবে এমনটা না, কারণ ওটা হাদিসটি এমন ভাবে আছে যে আমরা কল্পনায় আনতে পারি না, যেটা এরকম কেন, এখান থেকে আমার কি শিক্ষা। আমি আমার ফিজিক্সের দিক থেকে বললাম, ওটাই যে ওখানে হবে এমনটা আমি বলছি না। যে একদিন তিনি হেরে গেলেন, আর একদিন তিনি জিতে গেলেন, একদিন তিনি হেরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে হচ্ছে ওই দিনের বদলা। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আসলে ভারী হয়ে গিয়েছিলাম, তো আমি তো একটা সিমিলারিটি খুঁজে বের করলাম। এটা এমনটা বলা হয়নি, এটা আমরা বলতেই পারি। কে কোন দিকে ব্যাখ্যা করবে সেটা তার ব্যাপার, কিন্তু হাদিস তো আর পাল্টানো যাবে না। আর আগে যে কথাগুলি বললাম, বনি ইসরায়েলদের কাহিনী বল, তাতে কোনো সমস্যা নেই। আমরা একটা কাহিনী এতক্ষণ যাবত আমি বললাম, আমরা সেই পূর্বের কাহিনীগুলি বললাম, এর মধ্যে সত্য যাই থাকুক। কিন্তু কথা হচ্ছে হাদিসের যে কথাটা, ওটা আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি ব্যাখ্যা করবেন, সেটা কোন দিকে যাক, কিন্তু আপনি একটি অক্ষরও
একটি শব্দও আপনি কম বেশি করতে পারবেন না। এখানে আমাদের খেয়াল করতে হয়। আমি এটা এমনিতে বললাম যে কিভাবে ফারাওরা এভাবে 2 এবং 3-এর একটা ব্যাখ্যা দাঁড় করালেন এবং সেভাবে তারা স্ট্যাচু করে রাখলেন। কেননা একটি ইকুয়েশন দাঁড় করালে একটি মেশিন পাওয়া যায়, সেখান থেকে আমরা ক্ষমতা পেতে পারি। এনার্জি ব্যবহার করলাম, ক্ষমতা পেয়ে গেলাম। তা তারা করতে পারেনি। করলো কি? স্ট্যাচু, অর্থাৎ গণিতের বহিঃপ্রকাশ। আমার ধারণা, আমি আমার যুক্তি এটা বলতেছে যে আসলে আমরা কখন থেকে শুরু করেছি মূর্তি পূজা বা এই স্ট্যাচু, আমার মনে হয় যে তারা ইকুয়েশন দিতে পারছে না, কিন্তু ভাবটা প্রকাশ করতে হবে, তখন তারা এইরকম ভাস্কর্য তৈরি করে থাকে। ওখানে আরেকটি কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের তো কিছু কথা ঠিক। রাসূল সেটা স্বীকারও করলেন যে হ্যাঁ, কিছু কথা ঠিক, তবে তাদের যারা পূর্ব উপরে তাদের সেই দুষ্ট জিনেরা, তারা মাঝখানে তাদের জ্ঞানের যে জ্ঞান আসতেছে, যে সিগন্যাল উপর থেকে আসতেছে, এই সিগন্যালটা মাঝখানে আরেকটি সিগন্যাল ঢুকে দেয়, যার ফলে তারা এই পৃথিবীতে এই বিপর্যয় সৃষ্টিকারী লোকগুলো ভেজালের মধ্যে পড়ে যায় এবং তারা বিপদগামী হয়। যার ফলে বলা আছে, এখানে কিন্তু বলতেছে যে উপর থেকে পাওয়ার সাপ্লাই হয়। কিভাবে হয়? ওই যে আলোর উপরে আলো, সেটা তারা স্বীকারও করছে যে একজন ঈশ্বর আছেন, একজন স্রষ্টা আছেন, একজন ক্রিয়েটর আছেন, কিন্তু এটা তারা প্রকাশ্যে স্বীকার করেনি। ফলে এই ভুলটা হয়ে যায়, মানুষ হয়ে যায় আল্লাহ বিরোধী। গণিতের উপর নির্ভর করতে গিয়ে তারা যেটা প্রকাশ করে সেটাকে তারা আল্লাহর প্রতিরূপ হিসাবে প্রচার করে, যেটা দুঃখজনক। কেন? এগুলো কোনো কথা বলতে পারে না। আপনি যত গাণিতিক সমীকরণ দেখান, এই যে মৌলিক পদার্থগুলির আচরণ, সেটা ওই অনুসারে হতে পারে, কিন্তু মৌলিক পদার্থগুলির যে বৈশিষ্ট্য যা তারা ধারণ করে, এগুলির একটা নিয়ন্ত্রণ থাকতে হয়। এটা নিয়ে বিস্তর আলোচনা আছে এবং হচ্ছে বা হবে। এখানে এখানে আমরা কোনো কি বলি, এখানে আমরা কোনো আপোষ করতে পারি না। সবাই বিশ্বজুড়ে ফিজিসিস্টরা এটা মেনে নিয়েছেন যে একটা নিয়ন্ত্রক রেখা অন্তত থাকতে হবে, হতে হবে, নাহলে সে এনার্জি পাবে কই? পরপর এনার্জি কোথায় পাবে? আমি এর আগে একটা জায়গায় মিসবাহ কথাটা উল্লেখ করেছি। কুলঙ্গি আলো এমন ভাবে আলো পাচ্ছে যে কুলঙ্গিগুলো ওই যে মানে ছোট ছোট জানলার মতো একটা আমাকে ভেন্টিলেটরের মতো আছে, ওখানে আলো দিলে তখনকার দিনে দিত, তো ওখান থেকে আলো ঠিকরে পড়ে। আর সেখানে আলো আমরা এনার্জিকে সাপ্লাই দিই, যার ফলে সে অনবরত আলো প্রতিফলন ঘটিয়ে থাকে। এটাই সে বুঝাচ্ছে যে আমি এটা করে থাকি। আবার আরেকবার বলতেছে যে কোন একখান থেকে এনার্জি আসে, যার ফলে পিরামিডের ভেতরে রাজা এবং রানীর কক্ষ আছে, সেখানে কোনো মামি নেই। কেননা ওটা ও উদ্দেশ্য না। অনেকেই বলেছেন যে এখানে এটা রাজা কক্ষ, এটা রানীর কক্ষ, এটা মামির একটা ঘর বা মমির একটা ঘর পিরামিড গুলি। না, ওটা হচ্ছে একটা চিন্তার একটা বহিঃপ্রকাশ, যে এখানে হতে হবে। তারা এমন একটা নিয়ন্ত্রণকারী, ঠিক পিরামিড যে গণিত প্রকাশ করে, পাওয়ার এনার্জি গ্রহণ বা সাপ্লাই, এটা মতই তারাও। বড় অদ্ভুত বিষয় যে আমরা
তাদের কাছ সেই সময় মানুষগুলো প্রচুর পরিশ্রম করেছে এবং পিরামিড নির্মাণ করেছে। আপনারা জানেন যে এক একটি পাথরের অনেক ওজন। এটা আপনারা শুনেছেন, আমিও শুনেছি, আমি তো আর দেখিনি। এবং আমার যতটুকু আমি খেয়াল করেছি যে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে পিরামিডগুলো সাজানো। আমার ভুল হতে পারে, তাই ওটা বিষয় নাই। আর একটা যা বিষয় আছে, ওই যে কার্নাক টেম্পল লুকজরে, সেখানে এরকম করে আছে, এরকম করে ঠিক হাফের দ্বিতীয় পজিশন। হাফকে যখন আরেকবার হাফ করা হবে, এই যে একটি হাফ, এর কিন্তু নেই। আর এই যে পাশে যে তিনে যে প্রতিনিধিত্ব করে, তার কিন্তু এই পজিশনটা নেই, তার ওটা ভিত্তি নয়। কারণ সে ক্রমাগতভাবে 1/3 1/3 1/3 ক্রমাগতভাবে এক সময় তার মানে এক সময় সে তার মেজারমেন্টটাকে হয়তো খুঁজে পায় না। একটা মরিচিকার মতো জীবন তাদের। থ্রির এই এক গাণিতিক উপস্থাপনা একটা স্ট্রেসের মধ্যে দিয়ে আমাদের বুঝতে হবে যে দারুণ একটা কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই লোকগুলো তো একের পর এক চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে মামিটা কোত্থেকে আসলো, মমি কোত্থেকে আসলো? ওই যে তারা আসলে আছে কি নেই ভিতরকার যে সমস্ত আমাদের কলকবজা বলি, ইন্টেস্টাইনিস ইত্যাদি, এগুলো নেই। কিন্তু আসলে তারা তাকিয়ে আছে, তাদের মৃত্যু নেই।